আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনাদেরকে শুরুতেই জানাচ্ছি ঈদ মোবারক। সুদীর্ঘ এক মাসেরও বেশি সময় পরে আপনাদের সামনে আসলাম। আমরা অনেক মিস করেছি দর্শক মণ্ডলী। আপনারা জানেন এই পবিত্র রমজানের জন্য আমাদেরকে বিরতি নিতে হয়েছে। বিরতির পর আবার ঈদের পরেই চলে এসেছি আপনাদের সামনে, আপনাদেরকে দেখতে, আপনাদের কথা শুনতে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজকে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আপনাদের সামনে আসতে পেরেছি, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সুখ দুঃখের কথা বলবো। এবং আমাদের সঙ্গে আছেন, আপনারা জানেন, যাকে পরিচয় দিতে হবে না, এরপরেও বলছি যে মানুষটি সদা হাস্য উজ্জ্বল সুন্দর, আমাদের কমিউনিটির একজন প্রাণপুরুষ বলতে পারি, কমিউনিটির বন্ধু, আমাদের সুখে দুঃখে সবসময় সঙ্গে আছেন সেই প্রিয় ব্যক্তি আর কেউ নুন, আপনারা আমার সকলের সুপরিচিত ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব উনার কাছে এবং জানতে চাইব উনার রামাদান মান্থ এবং ঈদ কেমন কেটেছে। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাই, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনার ভিউয়ার বন্ধুরা সকলের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রমজানও ভালো গিয়েছে, ঈদটাও আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। অনেক ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার সাহেব। সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পক্ষ থেকে এবং আমার অগণিত দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মুবারক, আমারও ঈদ মুবারক। আপনারা দূর ও পাশের যারা আছেন সকলকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ মুবারক। অনেক ধন্যবাদ দিচ্ছি। একটা বিষয় আপনাকে আমি শেয়ার করতে হচ্ছে, আমি অনেক ফোন কল পেয়েছি ঈদের দিনে এবং এই রমাদানে যে আপনারা কবে আসছেন, কবে আসবেন, এবং অনেকেই ফোন করেছেন, নাম্বারগুলো চিন না। ফোন দিয়ে বললাম ভাই আপনাকে, বললো ভাই আপনাকে একটা ঈদ মোবারক দেওয়ার জন্য, আপনাকে দেখি না তো টিভিতে, আপনাদের অনুষ্ঠানটা কবে আসছে। তো এইসব ভাইদের উদ্দেশ্যে যারা আমাদেরকে মিস করেছেন, আপনি যদি আপনার মূল্যবান ওপেনিং রিমার্কসটা আমাদেরকে বলেন প্লিজ। ভেরি সুইট, ভেরি সুইট। আমাদের দূর ও পাশের বন্ধুরা, আপনাদেরকে আমরা খুব মিস করেছি রমজানুল মুবারকে। তবে আলহামদুলিল্লাহ রমজানটা খুব ভালো গিয়েছে। লম্বা দিন ছিল, তারপরে তারাবির পরে রাত্রে সময় পাওয়া যেত না। এর ভিতরে আপনাদের এটা যে সপ্তাহে একবার দেখা হইতো, এটাকে খুব মিস করেছি। তো আপনারা আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ মোবারকবাদ এবং ঈদ মোবারক গ্রহণ করুন। আজকের এই ঈদের এই যে আনন্দঘন মুহূর্ত, এই মুহূর্তেও আমাদের যে বন্ধুরা, যে ভাইরা, যে বোনেরা যে কোনো কারণে অসুবিধায় আছেন, আপনাদেরকে আমরা আমাদের দোয়াতে স্মরণ করি। আপনারা আমাদের সহমর্মিতা নেবেন, কারণ অনেক বন্ধুরা আছেন যারা কাস্টডিতে ছিলেন, ডিটেনশন সেন্টারে, কেউ কেউ অসুস্থ ছিলেন, আবার কেউ কেউ বিভিন্ন সমস্যা ছিলেন। আপনাদের জন্য আমরা দোয়া করেছি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আপনারা এই ঈদের দিনে কেউ এই প্রিয়জনের সাথে থাকতে পারেননি, কেউ ভালোভাবে ঈদ করতে পারেননি, ইমিগ্রেশনের সমস্যায়, না জানি পুলিশ চলে আসবে, না জানি কোন দিন ধরা পড়ে। আপনাদেরকে দোয়া করেছি। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো যে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে সময় সময়ে পরীক্ষা করব। এই আয়াতটা পুরোপুরিভাবে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমরা মানুষদেরকে বিভিন্নভাবে আমি পরীক্ষা করব। কোনো সময় ইমিগ্রেশনের সমস্যা দিয়ে, কোনো সময় অসুস্থতা দিয়ে, কোনো সময় তোমাদের ভালোবাসার মানুষ, ফ্যামিলির একজন মারা যাবে, অসুস্থ হয়ে যাবে, তা দিয়ে অন্যান্য বিভিন্নভাবে আমি পরীক্ষা করব। তোমরা কিন্তু আমার রহমত থেকে, আমার দয়া থেকে নিরাশ হবে না। কারণ কি, তোমরা যদি ধৈর্য ধরে আমাকে স্মরণ করো, তাইলে আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা বিভিন্ন সমস্যা জর্জরিত অবস্থায় তারপরেও ধৈর্য ধরে আমাকে স্মরণ করে, তাদেরকে আপনি একটা বশারত, একটা খুশখবরি দেন। এই খুশখবরিটা কি? ভালো সুসংবাদ দেন যে যারা আমাকে স্মরণ করে তাদের জন্য
ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। যারা ধৈর্য ধরে তাদের এই সমস্যার সমাধান হতে বেশি দিন লাগবে না, কারণ তাদের উপরে আমার রহমত আছে, আমার ব্লেসিং আছে। তারা যদি আমাকে স্মরণ করে তাইলে গুড নিউজ ইজ নট ভেরি ফার। আপনারা যারা কাস্টাডিতে আছেন ডিটেনশন সেন্টারে, চিন্তা করবেন না, ইউ গোনা বি রিলিজ ভেরি সুন। আপনাদের যাদের ইমিগ্রেশনের সমস্যা আছে তা আপনারাও চিন্তা করবেন না, ধৈর্য ধরেন, গুড নিউজ ইজ কামিং ভেরি সুন। কোনো সময় আপনি নিরাশ হয়ে মন খারাপ করে বসে থাকবেন না, আল্লাহর কাছে বলতে থাকেন ইনশাআল্লাহ হেল্প ইজ নট ভেরি ফার অ্যাওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইজান। অনেক ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার সাহেব, আপনি এত সুন্দর করে কিছু কথা বলেছেন আমাদের এই ভিউয়ারদের উদ্দেশ্যে। আসলে ভালো ডাক্তার কিন্তু মেডিসিন দিয়ে এই লোকজনদেরকে ভালো করে না, ওনার কোথা থেকে 80% দেখা গেছে, আপনার সাইকোলজি এই রিসার্চে দেখা গেছে যে 80% রোগ কিন্তু সেরে যায় ডাক্তারের যে এই কথায়, অ্যাডভাইসে, উপদেশে, যে এত সুন্দর করে বোঝানোর কারণে। প্যারাসিটামল খাইলে কিন্তু এত এফেক্টিভ না, কিন্তু ওই যে ডাক্তারের যে উপদেশ যে এটা কিছু না, কমে যাবে। বাহ বাহ, এত সুন্দর করে আপনি বললেন, এটা ডাক্তারের চাইতে ভালো করে বলছেন। এর জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আসলে আপনি এটা ডিজার্ভ করেন। যাই হোক, আমি চলে যাচ্ছি আমরা যাদেরকে মিস করেছি এবং যারা আমাদেরকে মিস করেছেন, এবং যে সম্মানিত মানুষগুলো আমাদের এই টেলিফোন লাইনে দাঁড়িয়ে আছেন সেই প্রিয় কলারদের কাছে, এবং দেখছি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ঈদ মোবারক। ব্যারিস্টার সাহেবকে আপনাকে অনেক দিন মিস করেছি, তারপরে আজকে পেলাম। আমার নাম আজিম, আমি ম্যানচেস্টার থেকে বলছি। আজিম ভাই আপনাকে ঈদ মোবারক ভাইয়া, এবং অনেক ধন্যবাদ আমাদের প্রথম কলার হওয়ার জন্য আজকের। ভাইয়া আমি দীর্ঘ 20 মিনিট আগে ফোন করে আগে জেনেছি যে আজকে অনুষ্ঠান হবে কিনা। হ্যাঁ, প্রতি সময় তো অপেক্ষা করি, ওনারাও কনফার্ম করতে হবে, যার কারণে আমি বললাম আমি লাইনে আছি, আমার লাইনটা কেটেন না। ভাইয়া আপনার কাছে এবং আপনার মতো কলারদের কাছে আমি এবং আমার গেস্ট এবং এনটিভি পরিবার লোহেন জাস্টিস কৃতজ্ঞ ভাইয়া। এবার ভাইয়া আমরা চলে যাব আপনার প্রশ্নে ভাইয়া। জি, আমার ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন আছে আর একটা রিকোয়েস্ট আছে। এটা কোনটা আগে করব, রিকোয়েস্টটা না প্রশ্নটা, কোনটা? ভাইয়া বুঝতে পারছেন কোন? আচ্ছা ভাইয়া, একটু যদি আস্তে আস্তে রিপিট করেন আবার প্লিজ। আমরা আসলে আমার ব্যারিস্টার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন এবং একটা রিকোয়েস্ট। প্রশ্ন কোনটা আগে করব? আপনি যেটা ইচ্ছা ভাই, আপনি এখন আপনার কথাগুলো আপনি বলুন। রিকোয়েস্টটা আমি আগে করি। রিকোয়েস্টটা হচ্ছে রমাজানেরও 1 মাস আগে আপনাদের অনুষ্ঠানটা বন্ধ। রিকোয়েস্ট থাকবে ব্যারিস্টার সাহেব যদি আনফরচুনেটলি অনুষ্ঠান করতে না পারে, এনটিভি কর্তৃপক্ষকে বলবে যে রিপিট অনুষ্ঠান না দেখানোর জন্য। কারণ আমরা অনেক অধীর আগ্রহ নিয়ে বসে থাকি ব্যারিস্টার সাহেবের কথা শোনার জন্য। মাঝে মাঝে অনেক হতাশ হয়ে যাই, উনার ইসলামিক কথাগুলো শুনে মনটা ভালো লাগে, বুঝতে পারছেন? এটাই হলো রিকোয়েস্ট। আচ্ছা ভাইয়া, আমরা রিকোয়েস্টার উত্তর আমি দিয়ে দিই ভাইয়া। আমরা যখন করতে পারি না তখন আপনারা যাতে যদি কেউ মিস করেন, যাতে আবার ওনারা বুঝতে পারেন, যেহেতু আপনারা লাইনের সামনে আসবেন, টিভির সামনে আসবেন, যাতে আপনারা আমাদেরকে মিস না করেন, এর জন্য আমরা দেই। এবং যে কেউ মিস করলে ওটা যাতে শোনা হয়ে যায়, এর জন্য আর কি। আপনার প্রশ্নটা চলে যাবে। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমার একটা অ্যাসাইলাম কেস 2015 সালে লিমিটেড এক্সটেন্ড হিসাবে এলা হয়েছিল ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল থেকে। জি। এরপরে 1 বছর পরে হোম অফিস আবার সেম রিজনে আবার রিফিউজ করছে। জি। এখন আমার আপিলটা হয়েছে রিসেন্টলি 9 সপ্তাহ আগে। জি। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপার, আপিলের সময় জাজ সাহেব হোম অফিসের রিপ্রেজেন্টেটিভকে জিজ্ঞাসা করেছিল যে আপনার কিছু বলার আছে কিনা। জি। তো হোম অফিসের রিপ্রেজেন্টেটিভ বলেছিল আমার কিছু বলার নেই, আমার যা আছে আমার রিফিউজাল লেটারে আছে। মাশাআল্লাহ, আমি আই হোপ আমার হিয়ারিং অনেক ভালো হয়েছে, ওখানে আমার কোনো সমস্যা হয়নি। আর আমি বলতে চাচ্ছি যে আমার ফ্যামিলি আছে এখানে, আমি বাংলাদেশে ওয়ান্টেড, আমার সমস্ত কাগজপত্রগুলো আমি সাবমিট করেছি। এখন অলরেডি 9 সপ্তাহ হয়ে গেছে। এখন আমি এটা থেকে কি আশা করতে পারি, মানে এটাই আমার প্রশ্ন আর কি, যে আমার হিয়ারিং থেকে কি হতে পারে, যেহেতু একবার ফার্স্ট ট্রাইব্যুনাল থেকে অ্যালাউ হয়েছিল লিমিটেড এক্সটেন্ড হিসাবে। আপনি বুঝতে পেরেছেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি টিভি সেটের সামনে থাকবেন, আমাদের গেস্ট আশা করছি আপনাকে আশানুরূপ কোন উত্তর দেবেন। আমি চলে যাব আমার সম্মানিত কলারের কাছে, দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা ঈদ মুবারক।
ভাইয়া আপনারা ঈদ মোবারক ভাইয়া, আপনার নামটা কইবানি? আমার নাম জামান, আমি নরিস্তনে কইরাম। জামাল ভাই খোকা সাইন। আমার বেস্টা সবকে যে একটা প্রশ্ন, জি যে আমি আমার ওয়াইফের লাগি স্পাউস ভিসা অ্যাপ্লাই করতাম বাংলাদেশ তনে, জি আমি সেটেলমেন্ট অঙ্কু তো মনে রুল চেঞ্জ করেছে, ও দেশ শেফিল্ড তারা লাগে, শেফিল্ড সার্টিফিকেট ও ডকুমেন্টারি এই দেশ তনে কিতা দেওয়া লাগবো, আর বাংলাদেশও কিতা মেরিট সার্টিফিকেট এটা সম্পূর্ণ কিতা ও দেশ আইনা ও দেশও দিলে হইব, সার্টিফিকেট দেশও দেওয়া লাগবো। ও গোটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা যদি করেন বিস্তারিত হিসাবে আরো মানুষ উপকৃত হইব। জি ভাইয়া ধন্যবাদ। ও প্রশ্ন আপনার ওয়াইফ কিতা, আপনার ওয়াইফ কোন জায়গাতে আছেন? বাংলাদেশও। আপনি রুল চেঞ্জ হয়ে গেছে, কই কই বললেন শেফিল্ড কিতা? রুল বলতে শেফিল্ড বলে আনিছে ভিসা সেন্টার। শেফিল্ড ভিসা সেন্টার আপনি, আচ্ছা ঠিক আছে, এটা উত্তর কইবেন আপনি বিয়া, হ্যাঁ উত্তর উত্তরের সময় কইবেন। জি আচ্ছা, জি আচ্ছা শুনুন। জি হ্যালো হ্যালো, গেছেন কি তাই? আমরা চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বেশ সাহেব। জি ওকে দুঃখিত আমি কল জি, নিচ্ছি কোনো একটা। অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই আপনার নামটা কইবানি? জি সোহেল ভাই আর বাইস্টার সাহেব, আপনার দুইজনকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ। আর আপনারা যে কাম করা আছে কমিউনিটি লাগি ধন্যবাদ আপনারা। জি ভাইয়া আপনারও ধন্যবাদ সুন্দর করে রিমার্কস দেওয়া লাগি। ভাইয়া আপনার নামটা কইবানি? যে আমার নাম শহীদ মিয়া। শহীদ মিয়া। জি জি, লন্ডন থেকে কইরাম আর কি। আমার একটা প্রশ্ন আছে। কই থেকে? লন্ডন থেকে। জি ভাইয়া লন্ডন থেকে খোকা। তো আমার প্রশ্নটা হইল কি, আমি একটু 2 মাস আগে আর কি একটা বিয়া হয়ে যাইছি দেশও। জি আমি একটু কেয়ারার, আমার আব্বা কেয়ারার। আচ্ছা খোকা। তো আমি কনফিউজ আর কি যে সেকো করে 4 মাসের কাগজ দিলে আমি 108 পনের কাম করি আর কি, আর আমার আব্বার কেয়ারার। জি তো আমার বেতনটা ঠিক আছে নি 108 পন, আর সেও করে 4 মাসের পেয়েছিলে কথা কাগজটা দিয়া দিলে কি হইব, এপ্লাই করা যাইব, আর সেও করে 6 মাস। তো আমি ওটা কনফিউজ আর কি, প্লিজ একটু কাইন্ডলি সুন্দর করে দিন আমার ডিটেলসটা কোন কেয়ারারের সঙ্গে কিতা ও মাসের কাগজ দিয়া আর কি আমি অ্যাপ্লাই করতাম। আচ্ছা বেশ কোনো প্রশ্ন আছে না? জি কেরার তানবা ফর। জি জি আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবা। বেশি আপনি যখন রেডি হবেন আমরা চলে যাব। জি আমি তো রেডি ভাইজান। জি প্লিজ। ভাই ও বোনেরা, বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই শো দেখছেন আপনারা সকলকে অশেষ ধন্যবাদ। অনেকদিন পরে দেখা হলো, মাশাআল্লাহ। আমাদের প্রথম কলার আজিম ভাই ফোন করেছেন ম্যানচেস্টার থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আজিম ভাই আপনার প্রশ্ন করার জন্য। আপনি বলেছেন যে একটা হলো আপনার রিকোয়েস্ট আর একটা হলো আপনার প্রশ্ন। রিকোয়েস্ট হলো যে যদি আমরা এই শো না করি তাহলে ওই সপ্তাহে যেন রিপিট না দেখানো হয়। আজিম ভাই আপনি বুঝতে পেরেছি। আপনি দেখেন যদি রিপিট দেখানো হয় তাইলে স্ক্রিনের এক কোণার মধ্যে বলা হয় যে এটা লাইভ শো না, এটা রিপিট। আর কি আমার এই যতদিন থেকে কয়েক বছর হয়ে গেল এই শো করি, কোনো আমাদের শ্রোতা বন্ধুরা এমন আছে যে ইউটিউবে আমাদের যত প্রোগ্রাম আছে সব কটাই হাফিজ সাহেব হয়ে গেছে। কোন দিন কোন উদ্ধৃতি দিয়েছিলাম, কোন দিন একটা বাগধারা বলেছিলাম, কোন দিন একটা এই মনে করেন একটা চুটকি বলেছিলাম, এই ধরনের অনেক বারবার ইউটিউবে দেখে। তো হয় কি আপনি যদি দেখতে পারেন যে এটা রিপিট হচ্ছে তো খারাপ লাগলে ইয়ে করেন না, কারণ ওই যে টাইম স্লটটা, এই টাইম স্লটটা আমাদের এই শোর জন্যই থাকে। তো অন্যান্য সপ্তাহের প্রোগ্রাম দেখালে আমাদের শ্রোতাবন্ধু যারা আছেন ওরা কোনো সময় উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ইয়োর সাজেশন। আমাদের এই প্রোডাকশন টিম ওনারা আপনার এই রিমার্ক এটা শুনেছেন। এখন প্রশ্ন হলো আপনার যে আপনি অ্যাসাইলাম সিকার ছিলেন, অ্যাসাইলাম আপনার লিমিটেড অ্যালাউ হয়েছিল একবার, তারপরে আবার হোম অফিস রিফিউজ করেছে, তারপর আপনি হিয়ারিংয়ে গেছেন। হিয়ারিংয়ে যাওয়ার পর জজ সাহেব বলেছে হোম অফিসের প্রেজেন্টিং অফিসারকে যে আপনার কোনো কিছু বলার আছে নাকি। হোম অফিস প্রেজেন্টিং অফিসার বলেছে না, আমার কোনো কিছু বলার নাই, যা আছে আমরা ওই রিফিউজাল লেটারে বলে দিয়েছি। শোনেন, এমনকি হোম অফিসের যে কৌশলগত দিক হলো,
হোম অফিসের যে অফিসার আছে তাকে হপও বলি আমরা। হপ মানে হোম অফিস প্রেজেন্টিং অফিসার্স, হপ। তো ইউনিট থেকে আসে একজন। এই হপকে যদি ক্লিয়ার কাটও কোনো কেস হয় তাহলে হপ কোনো দিন এগ্রি করবে না, কারণ হোম অফিস বলে দিছে যে তুমি কোনো অবস্থাতেই কনসিড করবা না, তুমি বলবা যে আমাদের যে রিফিউজাল লেটার আছে এটার উপরেই আমি রিলাই করতেছি। কথাটা বুঝতে পেরেছেন? তখন জজ সাহেবের ডিউটি হলো জিজ্ঞেস করা। তো তারা গদবাদাভাবে বলে দেয় যে রিফিউজাল লেটার হোক অথবা লেটার অফ রিফিউজাল হোক, এটা হাইকমিশনের হোক অথবা হোম অফিসের হোক, বুঝতে পেরেছেন? যেখান থেকেই হোক না কেন ওইটার উপরে তারা কি করে রিলাই করে, আর এটার উপরেই জজ সাহেব আপনার রায় দেয়। তা আপনার হপ কোনো কিছু বলে নাই। আপনার প্রশ্ন হচ্ছে যে 9 সপ্তাহ হয়ে গেল ব্যারিস্টার সাহেব কোনো কিছু বলে নাই। শুনেন ভাই, আমি দোয়া করি, আপনার প্রশ্ন হলো যে আমার কি হবে। গাইবের খবর শুধু আল্লাহ রব্বুল আলামিন ছাড়া নবীজিও জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লড়াই থেকে আসার সময় মুনাফিকরা আপনার মা আয়েশার উপরে অনেক একটা বদনাম উঠে ফেললো। আমি কোনো হাদিসের কিতাব পড়ে কান্নাকাটি করি নাই, এই হাদিস পড়ে আমার চোখের পানি বিশেষ করেন কেতাবের উপরে পড়েছে। এত সদমা, 40 দিন পর্যন্ত নবীজি মা আয়েশার সাথে কথা বলেন নাই। 40 দিন পরে মদিনার গলিতে গলিতে বদনাম উঠলো যে মা আয়েশার উপরে এমন একটা বদনাম, এটা আমি বলতেই পারতেছি না, এরকম একটা ঘটনা। আর এগুলা সাজিয়েছে উবাই ইবনে খলফ, রাসুল মুনাফিকিন, সবচাইতে বড় যে মুনাফিক, সে এটা রটিয়েছে। 40 দিন পরে নবীজি মা আয়েশার সাথে কথা বলে নাই। তখন কোরআন শরীফ নাজিল হলো, জিবরাইল আমিন আলাইহিস সালাম আসে, বলতেছেন হে নবীজি, এগুলা মুনাফিকদের এগুলা চাল, মা আয়েশা দুধের মতো পাক। তখন একদিন দুপুরে আসে মা আয়েশার ইয়ের মধ্যে এরকম নক করতেছে নবীজি যে আল্লাহ কোরআন নাজিল করেছে যে আয়েশা কোনো দোষী না। 40টা দিন নবীজি মা আয়েশাকে কান্নাকাটি করাইলো। যদি উনি ভবিষ্যতের খবর জানতো, গাইবের খবর জানতো, তাহলে মা আয়েশাকে, উম্মে হানি তার মা সহ সবাইকে বলতেছে তারা 40 দিন কোনো রান্না বান্না করে নাই। নবীজি যদি গাইবের খবর জানতেন তাইলে মা আয়েশাকে এবং তার মাকে, শাশুড়িকে এত কষ্ট দিতেন না। এর মানে কি, নবীজিও গাইবের খবর জানেন না। আপনি আমাকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে ব্যারিস্টার সাহেব আমার আপিলটা হিয়ারিং হয়েছে, এটা কি হবে ভবিষ্যৎবাণী বলে দেন। ভাই, এটা আমি এত তুচ্ছ নগণ্য মানুষ বলতে পারবো? আমি বলবো আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা কামিয়াব করুক, আমি এটা বলি। কিন্তু এই 9 সপ্তাহ চলে যাওয়ার কারণে আপনি একদম যে ডিসহার্টেড হয়ে যাবেন, এটা হবেন না। আপনি যদি যা রেজাল্ট পাবেন তার উপর সবর করে পরে কোনো আইনজীবীর কাছে দেখান। অ্যাসাইলাম সিকারের কেস আমি এইভাবে স্ট্রেট ওয়ে কোনো উত্তর দিতে পারলাম না ভাইজান, এটা রায় পাওয়ার পরে কোনো একদিন ফোন করেন। থ্যাংক ইউ ভাই, আমি অনেক সময় নিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার সাহেব। আসলে আমাদের অনুষ্ঠানটা আমাদের যে ভাইয়ের উদ্দেশ্যে বলতে হচ্ছে, আমরা আমাদের একটি প্রশ্ন থেকে কিন্তু অনেকের প্রশ্ন উত্তরগুলো পাওয়া যায়। আমাদের অনুষ্ঠানে আমরা লিমিটেড প্রশ্ন নেই, কিন্তু অনেকের উত্তরগুলো আমরা দিয়ে দিই। এর জন্য ভাইয়া রিপিট অনুষ্ঠান আমাদের দর্শকদের উপকারে অবশ্যই আসে। যাই হোক দর্শক মণ্ডলী, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।